ম্যালেরিয়ার মতো ছ্যাঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? আমার তো মনে হয় না। সেদিন শখ করে ঢাকুরিয়ার লেক দেখতে গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে। হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর এলো। সে কি যে সে জ্বর, যে সে কাঁপুনি! না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘাসের ওপর শুয়ে পড়লুম। আর পাচ্ছি না, কি শীত! ঘাসের ওপরটাতেই একটু শুয়ে পড়ি। চাদরটা চাদরটা মাথা থেকে একটু মুড়ি দিই। কি ঠান্ডা, কি ঠান্ডা! পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলুম। সেইভাবে কতক্ষণ ছিলাম ভগবান জানেন। তবে একবার চাদরের ভেতর থেকে চোখ মেলে উঁকি মেরে দেখলাম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা বসেছে। কোথাও জনমানবের সাড়া নেই। বুকটা ছ্যাঁত করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় পড়ে আছি আমি একলা। গুন্ডারা গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখিয়ে ফুরুক করে পালিয়েও যেতে পারে। বাড়ির লোক এতক্ষণ হয়তো ভেবেই সারা হচ্ছে, না আর তো এখানে একা থাকা চলে না, যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতে হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। গায়ের ভিতর দিয়ে তখন যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুব দিচ্ছে, আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দড়াম করে পড়ে গেলাম। তবুও থামলাম না, মাতালের মতো টলতে টলতে এগিয়ে চললাম। রাত ঝাঁ ঝাঁ করছে। সেই রাতে আমি প্রথম বুঝতে পারলাম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এ স্তব্ধতাও সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ কি একটা পাহারাওয়ালার নাক পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে দেখে চলেছে, দেখেই চলেছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতন নিস্তব্ধ। তাদের ভিতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না। কে যেন আজ নিদ্রার মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে। জ্বরের ঘোরে চলেছি তো চলেছি। এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়ার জন্যে প্রাণ যেন আনচান করতে লাগলো। তবু এ পথ যেন আজ শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতন চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারা ইহুদির গল্প পড়েছিলাম, কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছোটাছুটি করে বেড়াতে হয়েছিল। আমারও তাই হলো নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলাম, দূর ছাই, এসব কি উদ্ভট কথা ভাবছি?
জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি? মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর। সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে, অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্যে। অন্ধকারের তরঙ্গের ভেতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো। পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাবার জন্যে তারা যেন ওঁত পেতে প্রস্তুত হয়ে আছে। কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ওহে ওহে নিঝুম রাতের অজানা মানুষ, এই মৃত্যুপুরীর ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো, ভূত প্রেতেরা একে একে জেগে উঠছে। এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও। আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতরে আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে ছলকে ছলকে উঠে রাজপথের উপর যেন আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তুলছে। শব্দ শুনতে চাই, নিজের পায়ের শব্দও পাচ্ছি, কিন্তু কেন জানি না সে শব্দ শুনে শুনে মন আমার খুশি হবে কি আরো বেশি নেতিয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার। আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে গজরে উঠছে। আহ, এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়েছি। স্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে হেলান দিয়ে খানিকক্ষণ জিরিয়ে নিলাম। এখানটাও তেমনই নির্জন, তেমনই নিস্তব্ধ হলেও আমার মনে যেন খানিক আরাম এলো। এই তো ট্রামের রাস্তা, এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজার যাওয়া কোনো অসুবিধার নয়। খানিক দূর এগোতে পারলেই লোকজনের সাড়া পাওয়া যাবে। আর ট্রাম বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলাও তো অসম্ভব নয়। তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, কান ভোঁ ভোঁ করছে, আর মাথা ঘুরছে বোঁ বোঁ করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়ার জন্যে। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবে মনের সেই ইচ্ছা দমন করলাম অনেক কষ্টে। নিজে নিজেই বললাম, মন তুমি শান্ত হও, এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোনো রকমে চোখ বুঝে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস, সকল কষ্ট সকল ভাবনার অবসান। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারদিকের নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিল। ঘড় 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 করে একটা বাজ ডাকার মতন শব্দ আমার দিকেই এগিয়ে আসছে। তারপরেই শুনলাম ভেঁপুর আওয়াজ। ট্যাক্সি না বাস? আহ্লাদে চাঙ্গা হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলাম। তারপরেই দেখা গেল নিচে দুটো আর উপরে একটা আলো। তিনটে আলো দেখেই বুঝলাম ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলাম। বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি। কিন্তু আশ্চর্য, এর মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে। বাবা, আমার কলকাতার গোলমাল বেঁচে থাক, এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে। কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন? সামনে সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথে অত ভেঁপু বাজাবার দরকারই বা কি? এই অঞ্চলে সন্ধ্যের পরেই ঘুম কাতুরে লোকগুলোর কানে যে তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে
একখানা রাঙা টকটকে মস্ত বড় বাঁশ আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা ধর্মতলা ধর্মতলা, ওয়েলেসলি ওয়েলেসলি, শ্যামবাজার শ্যামবাজার, উঠুন উঠুন উঠুন, ধর্মতলা ধর্মতলা ধর্মতলা। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মোড়া আসনের উপর গিয়ে ধপ করে বসে পড়লাম। হোক শ্যামবাজারের বাস, এই স্তব্ধ মরার মুল্লুক থেকে এখান থেকে তো সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ দেরি লাগবে না। কিন্তু কেন জানি না বাসের ভিতর ঢুকেই আমার মনে হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভিতরে প্রবেশ করলাম। বাস ছুটছে, তার ভেবুও বাজছে। এত বেগে বাস ছুটছে, তার জানালাগুলো সব খোলা রয়েছে, অথচ বাইরের থেকে বাতাসের একটুখানি ঝলকও আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেলাম আমি। আমার জ্বর কি এতই বেশি উঠেছে যে দেহের অনুভব করার ক্ষমতাটুকু আর নেই? পথ তেমন নির্জন আর নিঃশ্বাস, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার খালি মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী যেন আজ মারা পড়েছে। তার কোথাও আর জীবনের লক্ষণ নেই। বেঁচে আছি খালি আমি ও এই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভেতরে কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসের ভেপু বাজছে তো বাজছে, বাজছে তো বাজছে, কান ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত স্বরে বললাম, আরে ভাই, এই ড্রাইভারকে একটু বারণ করো না। আরে পথে লোকজন কেউ নেই, এত হর্ন বাজানোর কি আছে? হ্যাঁ। লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ, মস্ত বড় দাড়ি। সে কালা আর বোবার মতো আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, আরে ভাই শুনছো? আরে হর্ন দিতে বারণ করো, আরে রাস্তা তো ফাঁকা। সে তবুও জবাব দিল না, ড্রাইভারকে হর্ন থামাতেও বলল না। লোকটা কি সত্যি সত্যি কালা আর বোবা নাকি? কিন্তু না, তাই বা কি করে হবে? এই খানিক আগেই তো সে ধর্মতলা, ওয়েলেসলি, শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়ামাত করছিল। সে বোধহয় আমার কথা জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে যে এদের ভেঁপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে, আর তাহলে সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে? কিন্তু শহর জাগবার কোনো লক্ষণ প্রকাশ পেল না। পথের আশেপাশের নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল। কিন্তু এই বাসের সাড়া পেয়ে তারা তাড়াতাড়ি উঠে ল্যাজ পেটের তলায় ঢুকিয়ে পালাতে লাগলো, মহা ভয়ে কেউ কেউ করে কাঁদতে কাঁদতে। আজকে বাইরের জীবে সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হচ্ছে। কুকুরগুলো আমাদের বাস দেখে পালাচ্ছে কেন? মনের ভেতর কেবল এই প্রশ্ন জাগতে লাগলো, কেন কেন কেন? কন্ডাক্টর কেন আমার কথা জবাব দিচ্ছে না? কেন ড্রাইভার ক্রমাগত ভেপু বাজিয়ে যাচ্ছে কেন? কন্ডাক্টরের দিকে ফিরে বললাম, ভাই এদিকে এসো, তোমার ভাড়ার পয়সা নিয়ে যাও। সে মস্ত একখানা কালো হাত বাড়ালো। ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। উফ! অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাত খ্যাচ করে খোঁচা মারল। জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয়? আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকালাম। তার লম্বা চুল আর দাড়ি গোফের জঙ্গলে ভরা মুখখানা বাসি মরার মতো স্থির।
তার চোখেও পলক পড়ছে না, তার চোখ যেন পাথরে গড়া। আমার বুকটা গুড়গুড় করতে লাগলো। আজকের শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিস্তব্ধতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের এই ভেঁপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, অস্বাভাবিক। কি কুক্ষণেই যে আজ বাড়ির বাইরে পা দিয়েছিলাম। যতবার ফিরে তাকাই ততবার কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পলকহারা পাথুরে দৃষ্টি চোখে পড়ে। কেমন একটা অমানসিক ভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারছিলাম না। সামনের বেঞ্চের ওপরে দুই হাতের ভিতরে মাথা রেখে চোখ মুড়ে আমি চুপ করে বসে রইলাম। ভাবলাম শ্যামবাজারে পৌঁছবার আগে আর মাথা তুলে চাইব না, কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখ খুলতেও হলো। আধ ঘন্টারও বেশি সময় কেটে গেছে। গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে। এখনো শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানালা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি, অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতন পিছনে সরে সরে যাচ্ছে। এও কি সম্ভব? হতভম্বের মতন মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভেতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখকেও আমি আর বিশ্বাস করতে পারলাম না। আমি হলপ করে বলতে পারি, এতক্ষণের ভিতরে গাড়ি একবারও থামেনি। তাহলে কোথা থেকে এলো এরা, আর কখন এরা গাড়িতে উঠল? একে একে সকলের মুখের দিকে তাকিয়ে দেখলাম সব মুখ মরার মতন স্থির, নির্বিকার। সব চোখের পাথুরে দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে এসে বেঞ্চের ওপর সারি সারি করে বসিয়ে দিয়ে গেছে। তাদের ভিতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকে। সে চাউনিতে কোনো ভাবের আমেজ নেই। সে চাউনি যেন চাউনি নয়, অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে, দেহের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভিতর দিয়ে আসছে না, আসছে আলোকের ওপার থেকে, অন্ধকারের আত্মার ভেতর থেকে, যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাউনি। আরেক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারোর দেহ একটুও নড়ছে না। গাড়ির ভিতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাত সারে যেমন হঠাৎ তারা গাড়ির ভিতরে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তেই। যেন তারা ছায়ার কায়াহীন অনুচর, দেখা দেয় না, ধরা দেয় না। তাদের দেখা যায় না, ধরা যায় না। আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরে নিলাম। গাড়ি তেমনি হেঁচকি তোলা আওয়াজের মতন ভেঁপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটছে, কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজার না সোজা জমালয়ের দিকে চলেছি? কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভিতরে ফেরালাম। গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরো বেড়ে উঠেছে। তারাও স্থির চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। সমস্ত গাড়ির ভেতরে একটা মোটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে, যেন বাসি মরার গন্ধ। হাসপাতালের মরার ঘরে গিয়ে আমি একবার এই রকম গন্ধই পেয়েছিলাম। আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল, বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? আর থাকতে না পেরে চেঁচিয়ে উঠে বললাম,
এই কন্ডাক্টর, গাড়ি বাঁধো, আমি এখনই নেমে যাব। কন্ডাক্টর কোনো সাড়া দিল না, গাড়ি থামাবার চেষ্টাও করলো না। আমি আবার বললাম, কিন্তু কোনো ফল হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলাম, কিন্তু তাকে ছুঁতেও পারলাম না। কোথায় গেল? চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিল। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে, অনেক আকাশ ভেদ করে, অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে, অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান ফেটে যাবার মতন হলো। আমি পাগলের মতন চিৎকার করে বললাম, গাড়ি থামাও, জলদি গাড়ি থামাও, ড্রাইভার, এই গাড়ি ড্রাইভার, থামাও, গাড়ি থামাও। গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে থাকলাম। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালো। সে মুখে এক তিলও মাংস নেই, সে মুখে সাদা ধবধবে হাড়ের মুখ, নাক আর চোখের জায়গায় 3-3টে গর্ত, দু ঠোঁটের জায়গায় 2 সারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভেতরে অট্টহাসির আওয়াজ আরো বেড়ে উঠল, আর সইতে পারলাম না। সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান হলে দেখলাম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই আর বোনেরা। শুনলাম আমি নাকি রসা রোডের ফুটপাথের ওপরে জ্বরের ঘোরে বেহুশ হয়ে শুয়েছিলাম। কালকের রাতের বিভীষিকার কথা সকলকে বললাম। বাবা বললেন, সব বাজে কথা, জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসে তুমি বেহুশ হয়ে পড়েছিলে, তারপর ওই সব খেয়াল দেখেছ। কিন্তু আমার মন বলতে লাগলো, না, আমি যা দেখেছি তা খেয়াল নয়।